আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ফারহানা আফরোজ, সরকারি শিক্ষক, বাংলা, ফেনী বালিকা বিদ্যানিকেতন। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর একটি কবিতা নিয়ে আলোচনা করব। তো দেখি শিক্ষার্থীরা, তোমরা কবিতাটির নাম বলতে পারো কিনা বা অনুমান করতে পারো কিনা। শিক্ষার্থীরা, তোমাদের বাসায় হঠাৎ কোনো অপরিচিত লোক আসলে তখন তোমরা তাকে কি বলো? মেহমান বলো বা অতিথি বলো। হ্যাঁ শিক্ষার্থীরা, তেমনি সেই মেহমান বা অতিথিকে একটু কঠিন ভাষায় বা একটু যদি কবির ভাষায় বলা হয়, আগন্তুক বলা হয়। শিক্ষার্থীরা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমরা কোন কবিতাটি পড়ব। আমরা আজকে পড়ব আমি কোনো আগন্তুক নই, এই কবিতাটি। আমি কোনো আগন্তুক নই। তুক নই। তাহলে শিক্ষার্থীরা, আমরা কবিতাটার নাম জানলাম, এখন আসো আমরা কবির নাম জানব। আমি কোনো আগন্তুক নই, এই কবিতাটি লিখেছেন কবি আহসান হাবীব। তাহলে কে লিখেছেন? কবি আহসান হাবীব। শিক্ষার্থীরা, তাহলে এখন আসো আমরা কবির পরিচয় সম্পর্কে জেনে নিই। কবি আহসান হাবীবের জন্ম 1917 সালের 2রা জানুয়ারি। তিনি পেশায় একজন সাংবাদিক ছিলেন। তার কবিতাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে গভীর জীবনবোধ ও আশাবাদ। তার প্রথম কাব্যগ্রন্থের নাম রাত্রি শেষ। ছোটদের জন্য লেখা তার কবিতার বই জ্যোৎস্না রাতের গল্প, ছুটির দিন দুপুরে। এছাড়া তার লেখা কিশোর উপন্যাসটির নাম হচ্ছে রানী খালের শাকে। ছায়াহরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাব তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি এবং 21 পদক লাভ করেন। তার মৃত্যু 1985 সালে 10 জুলাই। তাহলে শিক্ষার্থীরা, তোমরা কবি পরিচিতি থেকে এই প্রশ্নগুলোর উত্তর বাড়ির কাজ করে রাখবে। কবির জন্ম কবে, পেশা কি, তার প্রথম কাব্যগ্রন্থের নাম কি, ছোটদের জন্য লেখা তার কবিতার বইয়ের নাম কি, তার লেখা কিশোর উপন্যাসের নাম কি, তার পাওয়া বিভিন্ন পদকগুলো কি এবং কবির মৃত্যু কত সালে। শিক্ষার্থীরা, তাহলে তোমরা কবি পরিচিতি সম্পর্কে জানলে। এখন আসো আমরা কবিতাটি আবৃত্তি করি। আমি কবিতাটি আবৃত্তি করব, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। আমি কোনো আগন্তুক নই, আহসান হাবীব। আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরাইতে বাঁশবাগান, বিস্তরে জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী পুবের পুকুর। আর ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি, মাছরাঙা আমাকে চেনে। আমি কোনো অভ্যাগত নই, খোদার কসম, আমি ভিনদেশি পথিক নই, আমি কোনো আগন্তুক নই। আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি সাপনিকে নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে। আমি কোনো আগন্তুক নই। এই ঘর, রৌদ্র, জলজ বাতাস, মেঘক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। তারা জানে আমি কোনো আত্মীয় নই। কার্তিকের ধানের মঞ্জরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। অকাল বার্ধক্যে নত কদমালি, তার ক্লান্ত চোখের আধার আমি চিনি। আমি তার চিরচেনা স্বজন একজন। আমি জমিলার মার শূন্য খা খা রান্নাঘর, শুকনো থালা সব চিনি। সে আমাকে চেনে। হাত রাখো বৈঠায় নাঙলে, দেখো আমার হাতে স্পর্শ লেগে আছে কেমন গভীর। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস। আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধুধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাঁথা। আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। শিক্ষার্থীরা, তোমরা তো কবিতাটি আবৃত্তি শুনলে, নিশ্চয়ই তোমরা খুব উপভোগ করেছো। আমি কিন্তু খুব উপভোগ করেছি।
শিক্ষার্থীরা, এখন আসো আমরা কবিতাটির বিশ্লেষণে যাই। মূলত কবি আহসান হাবীব আমি কোনো আগন্তুক নই কবিতায় বোঝাতে চেয়েছেন যে কবির জন্মভূমির প্রতি যে আজীবনের একটা সম্পর্ক, এই কথাটি কবি এখানে বোঝাতে চেয়েছেন। শিক্ষার্থীরা, কবি বারবার বলতে চাচ্ছেন যে আমি কোনো আগন্তুক নই, অর্থাৎ ওই যে তোমাদের বলেছি মেহমান আসে হঠাৎ অপরিচিত জন, কবি বারবার বলতে চাচ্ছেন না আমি কোনো মেহমান নই, আমি কোনো আগন্তুক নই। অর্থাৎ কবি বলতে চাচ্ছেন যে না, আমি হঠাৎ আসিনি, আমি কিন্তু ওই গ্রামেরই সন্তান, আমি কিন্তু এই জন্মভূমির, এই বাংলাদেশেরই একজন মানুষ। আমার সাথে সব কিছুর একটা সম্পর্ক রয়েছে। গ্রামের সেই তোমার জমিনের ফুল থেকে শুরু করে আসমানের তারা, নিশিরাত, বাঁশবাগান, এছাড়া যে বিস্তর রাতের বেলা জোনাকি থাকে, তারা সাক্ষী, জারুল সাক্ষী। জারুল হচ্ছে এক ধরনের ফুলের গাছ। তারপর জামরুল তো তোমরা সবাই চিনো, তোমরা অনেকে খুব পছন্দ করো। তারপর ওই যে পুবের পুকুর, কবির গ্রামের বাড়িতে যে পুবে একটা পুকুর রয়েছে, সেই পুকুর, তার যে সেই পুকুর পাড়ে যে ঝাঁকড়া ডুমুরের ডাল, সেই ডুমুর গাছ তো তোমরা অনেকে হয়তো চিনো, অনেকে চিনো না। আমরাও কিন্তু ছোটোবেলায় পুকুর পাড়ে ডুমুরের গাছ থেকে পানিতে ঝাঁপ দিতাম, সেখানে অনেক ডুমুর ধরে থাকতো, আমরা সেগুলো পেরে পেরে খেতাম। তো কবি বলছে যে সেই ডুমুরের ডালে যে স্থির দৃষ্টি মাছরাঙা বসে থাকতো, সেই মাছরাঙাও কবিকে চেনে, কারণ সেখানে যে কবি সবসময় সাঁতার কাটতো, সেই ডুমুর গাছে উঠতো, সেই মাছরাঙা যে থাকতো, কবির মনে হচ্ছে যেন সেই মাছরাঙা কবিকে চেনে। অর্থাৎ কবির সাথে যে তার গ্রামের গভীর একটা সম্পর্ক রয়েছে, কবি এই কথাটি এখানে বোঝাতে চেয়েছেন। তো শিক্ষার্থীরা, কবি বারবার বলছেন যে আমি কোনো অভ্যাগত নই, খোদার কসম আমি কোনো ভিনদেশী নই। অভ্যাগত অর্থ হচ্ছে সেই আগন্তুক বা অতিথি। কবি বারবার কসম কেড়ে বলছেন যে খোদার কসম আমি এই গ্রামেরই সন্তান, সব কিছুর সাথে আমার একটা নিবিড় সম্পর্ক রয়েছে। তো কবি বারবার বলছেন যে এই খড় রুদ্র জলজ বাতাস মেয়ে ক্লান্ত বিকেলের পাখিরা, অর্থাৎ যে ক্লান্ত বিকেলে পাখিরা ঘরে ফিরতো, কবি যখন গ্রামে থাকতো, তারাও কবিকে চেনে। এছাড়াও সাক্ষী কার্তিকের ধানের মঞ্জরি, অর্থাৎ কার্তিক মাসে যে ধানের যে কচি মঞ্জরি ছিল, সেই মঞ্জরিগুলো কবিকে চিনত। কবিতাগুলোর মধ্যে যে নতুন নতুন শব্দগুলো আমরা পাচ্ছি, সেগুলোর কি নতুন শব্দগুলোর সাথেও কিন্তু আমরা পরিচিত হব শিক্ষার্থীরা একটু পরে। তো নিশিন্দার ছায়া অকাল বার্ধক্যে নত কদমালি, তার ক্লান্ত চোখের আধার আমি চিনি। নিশিন্দা হচ্ছে এক ধরনের ঔষধি গাছ, গ্রামে দেখা যায়, তোমরা হয়তো অনেকে চিনো, আবার অনেকে চিনো না। সেই বলছে যে সে নিশিন্দা ও সাক্ষী। আবার অকাল বার্ধক্য বলতে বোঝানো হচ্ছে যে অকালে যারা বৃদ্ধ হয়ে যায়, অর্থাৎ খুব অল্প বয়সে যারা বৃদ্ধ হয়ে যায়, তাদের ঠিকমতো খাবার পায় না, খুব অতিরিক্ত পরিশ্রমের কারণে অনেকে মানে একটা নির্দিষ্ট বয়সের আগেই তারা একটু বয়সের ছাপ তাদের মধ্যে পড়ে যায়, সেটাকে বলা হচ্ছে অকাল বার্ধক্য। সেই অকাল বার্ধক্যে নত কদমালি, বলছে যে গ্রামের সেই কদমালিও আমাকে চেনে, তার সাথে আমার গভীর সম্পর্ক রয়েছে। তারপর বলছে জমিলার মার শূন্য খাখা রান্নাঘর, অর্থাৎ জমিলার মা হচ্ছে কবি গ্রামের একজন গরিব মহিলা, তার রান্নাঘর যে মাঝে মধ্যে খাকা করতো, মাঝে মধ্যে যে রান্না হতো না, কবি সেটাও জানেন। তাহলে কবি বারবার বলতে চাচ্ছেন সেই জমিলার মাকেও আমিও চিনি, জমিলার মাও আমাকে চেনে, অর্থাৎ জমিলার মার যে কী অবস্থা সেটাও আমি জানি। তারপর হাত রাখো বৈঠার নাঙ্গলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর, অর্থাৎ সেই নাঙ্গল, সেই যে কৃষক, সবার সাথে কবির একটা গভীর সম্পর্ক রয়েছে। মাটিতে আমার গন্ধ আমার শরীরে লেগে আছে, সেই স্নিগ্ধ মাটির সবুজ, বলছে যে মাটির সাথে আমার একটা গভীর সম্পর্ক রয়েছে, আমি কোনো আগন্তুক নই, বিশ্বাস করো। বারবার কবি আমাদেরকে বিশ্বাস করাতে চাচ্ছেন কবি কোনো আগন্তুক নয়, কবি গ্রামেরই সন্তান। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধুধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাথা, আমি এই উধাও নদীর এক অবোধ বালক। কবি বলছে যে ওই যে ধানের ক্ষেতের দুপাশ দিয়ে যে ধানের ক্ষেত, মাঝখান দিয়ে যে সরু আইল বয়ে যায়, সেই আইলেও কবি সেটাকেও কবি চিনেন। অর্থাৎ কবি প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি জিনিসকে কবি চিনেন, এবং প্রত্যেকটি জিনিসের সাথে কবির একটা গভীর সম্পর্ক রয়েছে, এবং তারাও কবিকে খুব ভালোভাবে চিনেন। কবি এই কবিতায় মূলত এই কথাটি বোঝাতে চেয়েছে। তারপরও শিক্ষার্থীরা, আমরা এখন একটু
এই কবিতাটির মূল ভাবগুলো জেনে নিব। শিক্ষার্থীরা, আমরা এই কবিতার মূল ভাব কি জানতে পারলাম? যে জন্মভূমির সাথে মানুষের যে আজীবনের একটা সম্পর্ক, এখানে কবি তা বোঝাতে চেয়েছেন। এছাড়াও জন্মভূমির সকল মানুষ যে কবির বা মানুষের স্বজন, সেটিও বোঝানোর চেষ্টা করেছেন। এছাড়া জন্মভূমির সকল জনপদের সঙ্গে মানুষের জীবন যে বাধা, এখানে কবি সে কথাই বোঝাতে চেয়েছেন। তাহলে শিক্ষার্থীরা, তোমরা তো কবিতাটির মূল ভাবগুলো জানলে। এখন আসো আমরা কবিতায় কিছু নতুন নতুন যে শব্দ পেয়েছি সেই শব্দগুলোর অর্থ জানব। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে কি কি নতুন শব্দ পেলাম? আসমান, আসমান অর্থ আকাশ। এরপর পেয়েছি জমিন, জমিন অর্থ কি? ভূমি। ওগুলো তো কিন্তু তোমরা খাতায় লিখে নিবে। এরপর পেয়েছি নিশিরাত, নিশিরাত অর্থ কি জানো? তারপরও আমি আবার বলে দিচ্ছি, গভীর রাত। তারপর পেয়েছি একটি আরও নতুন শব্দ, সেটি হচ্ছে অভ্যাগত। অভ্যাগত অর্থ আগন্তুক বা নিমন্ত্রিত অতিথি, যে কিনা সবসময় আসে না। এরপর পেয়েছি মঞ্জুরি। মঞ্জুরি অর্থ কি বলতে পারবে? ধানের মুকুল, নতুন ধানের মুকুল। তারপর পেয়েছি নিশিন্দা। তোমরা কি নিশিন্দা দেখেছ? কখনো নিশিন্দা গাছ দেখেছ? এক ধরনের গ্রামীণ গাছ। তাহলে শিক্ষার্থীরা, তোমরা নতুন নতুন শব্দের অর্থও জানলে। এখন আসো, এখানে কয়েকটি লাইন, যেমন বারবার বলা হচ্ছে যে কবি বলতে চাচ্ছেন যে সেই জমিলার মার শূন্য খা খা রান্নাঘর শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে। অর্থাৎ কবি বারবার বলতে চাচ্ছেন যে গ্রামের সেই জমিলার মা, বৃদ্ধ মহিলা, গরিব মহিলা, তারাও আমাকে চিনেন। এখানে জমিলার মাকে হয়তো নাম মেনশন করা হয়েছে, কিন্তু এরকম প্রত্যেকটি গ্রামে জমিলার মার মতো কিছু মহিলা থাকে। সেই জমিলার মার শূন্য যে রান্নাঘর, অর্থাৎ জমিলার মা যে খুব কষ্টে জীবনযাপন করে, একদিন রান্না হলে আরেকদিন হয়তো তার রান্নাঘর খা করে, খালি থাকে, রান্না হয় না, তার থালা বাসন শুকিয়ে যায়, খাবার হয় না, সে কথাটি কবি এখানে বোঝাতে চেয়েছেন। তাহলে এই লাইনটির যদি বিশ্লেষণ আসে, অবশ্যই তোমরা কি পারবে তো? নিশ্চয়ই হ্যাঁ শিক্ষার্থীরা। এরপর আছে, মনে করো, দুপাশে ধানের ক্ষেত সরু পথ, সামনে ধুধু কিনার, আমার অস্তিত্বের গাথা। অর্থাৎ কবির যে দুপাশে যে ধানের ক্ষেত থাকে, তারপর মাঝখান দিয়ে যে সরু পথ থাকে, তার সাথে যে কবির একটা কি সম্পর্ক, অর্থাৎ কবি যে সেখানে সময় কাটাতেন, কবি যে সেখানেই বেড়ে উঠেছেন, কবি মূলত সেই কথাটি এখানে বোঝাতে যাচ্ছেন। তাহলে তোমাদেরকে যদি এখন আমি এই লাইনগুলোর বিশ্লেষণ বাড়ির কাজ দেই, তোমরা তো নিশ্চয়ই পারবে, ঠিক না? হ্যাঁ শিক্ষার্থীরা, অবশ্যই পারবে। তো তোমরা একটু বাড়ির কাজটা খাতায় লিখে নাও। তাহলে শিক্ষার্থীরা, এখন তোমরা বাড়ির কাজ লিখে নাও। এই দুইটি লাইনের তোমরা ব্যাখ্যা করবে। এই প্রথমটি হচ্ছে জমিলার মার শূন্য সব চিনি, আরেকটি হচ্ছে দুপাশে ধানের ক্ষেত আমার অস্তিত্বে। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বাড়ির কাজটা খাতায় লিখে নিয়েছো। তো তোমরা বাড়ি কাজগুলো করে রাখবে। যখন স্কুল খোলা হবে, ম্যাডাম অবশ্যই তোমাদের থেকে বাড়ি কাজগুলো দেখে নিব। আর তোমাদেরকে তো ম্যাডাম আগেও বলেছি যে আমি তোমাদেরকে যে কবিতাগুলো পড়াচ্ছি, এই কবিতাগুলো থেকেই তোমাদের জন্য পরীক্ষায় প্রশ্ন রাখবো। তো আমি কোনো আগন্তুক নই, এই কবিতা থেকেও তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন আমি রাখবো। আর বহু নির্বাচনী প্রশ্নেও তোমাদের জন্য এখান থেকে কয়েকটি প্রশ্ন থাকবে। অর্থাৎ তোমরা তো জানো যে কবিতা থেকে 4টি প্রশ্ন আসে। তো আমি এ পর্যন্ত 3টি কবিতা পড়িয়েছি তোমাদের অনলাইনে। এই 3টি কবিতা থেকে আমি প্রশ্ন রাখবো। আর সামনে যদি আল্লাহর রহমতে ভালো থাকি, সামনে আরও একটি ক্লাস নিব, সেই কবিতা থেকেও তোমাদের জন্য একটি প্রশ্ন আমি রাখার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে এবং আমার জন্য দোয়া করবে।